স্টুডেন্টস, এলিটের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসে আমরা দেখব কি ক্লাস 11-এর সেমিস্টার 2-এর ফার্স্ট চ্যাপ্টার সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা আজকে মোটামুটি একটা ব্রিফ জায়গা নিয়ে আলোচনা করব যে সালোক সংশ্লেষ জিনিসটা কি, সালোক সংশ্লেষ কোথায় হয়, সালোক সংশ্লেষের তাৎপর্য কি, কিভাবে পরপর ধাপে ধাপে জিনিসগুলো হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এই জিনিসটা আমরা মোটামুটি সবাই পড়ে এসেছি, 9-এ হোক 10-এ হোক বা এই সমস্ত জায়গা থেকে। তো মোটামুটি একটা আইডিয়া আমাদের সবারই আছে যে বেসিক নলেজ সালোক সংশ্লেষ কি জিনিস। তো এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে বা এই যে সালোক সংশ্লেষ কথাটা, এই প্রসেসটা বা এই জিনিস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের প্রথমে একটা যে কথা সেটা মনে পড়ছে যে সেই এক বিখ্যাত নাটক উইলিয়াম শেক্সপিয়ারের যে রোমিও অ্যান্ড জুলিয়েট। তো সেখানে একটা কথা ছিল যে হোয়াটস ইন এ নেম, সে নামে কি এসে যায়, যে গোলাপকে যদি আমি তার অন্য কোনো নামে ডাকি তাহলে তার যে সৌন্দর্য এবং তার যে মিষ্টতা সেটা একই থাকে। তিনি এই কথা বলতে চেয়েছেন। কিন্তু আমরা যদি সায়েন্সের ক্ষেত্রে দেখি, আমি এই বিষয় নিয়ে বিতর্ক করছি না, কিন্তু আমরা জাস্ট জিনিসটাকে নিয়ে আলোচনা করছি। বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে নামের সাথে একটা যথেষ্ট তাৎপর্য থেকেই যায়। কিরকম তাৎপর্য? যে এই যে সালোক সংশ্লেষ, শুধু সালোক সংশ্লেষ নয়, যতগুলো ফিজিওলজিক্যাল প্রসেস রয়েছে বা কেমিক্যাল প্রসেস রয়েছে আমাদের হিউম্যান বডি হোক, প্লান্ট বডি হোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু প্রসেসের একটা নামের সাথে তার ফাংশনে বা নামের সাথে তার প্রসেসের একটা তাৎপর্য রয়েছে। তো সেই তাৎপর্যটা বা নামের সাথে আসলে কি সম্পর্ক, সেই জিনিসটা আমরা যদি দেখতে চাই তাহলে এই সালোক সংশ্লেষ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলেই দেখতে পাবো যে নামের সাথে এর তাৎপর্য কি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো চলো আমরা দেখে নিই যে সালোক সংশ্লেষ এই শব্দটার যদি আমরা দেখি তাহলে কি পাবো। ফটোসিনথেসিস, বাংলায় আমরা বলি এটাকে সালোক সংশ্লেষ। এবার যদি আমরা শব্দটাকে ভাঙতে শুরু করি তাহলে কি দেখব যে এখানে আমরা সিম্পল দেখতে পাচ্ছি কি ফটো। তাহলে ফটো মানে কি? লাইট। তাহলে এখানে এই যে লাইট দেখতে পাচ্ছি, আসলে ফটোসিনথেসিসে লাইট কোন অর্থে ব্যবহৃত হয় বা লাইট আলো, এখানে আলোকে সান। তাহলে সূর্যের রশ্মি যেটা, যে সানলাইট, সেটাকে আমরা ফটোসেন্সে ইউজ করছি। আর যদি আমরা সিনথেসিস দেখি, তাহলে সিনথেসিস মানে বোঝায় টু মেক, কিছু তৈরি করা। তাহলে টু মেক, কিছু তৈরি করা, এখানে কি তৈরি করছি? ফুড তৈরি করছি, খাবার তৈরি করছি। তাহলে এখানে খাবার কি হিসেবে তৈরি হয়? মেনলি আমরা কি জানি যে C6H12O6 গ্লুকোজ তৈরি হচ্ছে। তাহলে ফটোসিনথেসিস, ফটো মানে কি লাইট, সেই লাইটম্যান কে এখানে প্রোভাইড করছে? সান, তাহলে সূর্যালোক। তাহলে সূর্যালোকের উপস্থিতিতে আমরা কি তৈরি করছি? ফুড তৈরি করছি, দ্যাট ইজ গ্লুকোজ। তাহলে সালোক সংশ্লেষ যদি বাংলায় এটাকে ভাঙি, সালোক মানে আলোক, তার মানে সেখানে আলোর উপস্থিতি থাকবে। আর সংশ্লেষ মানে কোনো কিছু তৈরি করছে, তৈরি করা। তাহলে এখানে কি তৈরি করছে? খাবার তৈরি করছে। তাহলে আমরা দেখলাম খাবারটা কি, নাকি গ্লুকোজ। বোঝা গেল? তাহলে সালোক সংশ্লেষ আমরা কাকে বলবো? সালোক সংশ্লেষ আমরা তাকেই বলবো যে যেখানে আমরা খাবার তৈরি করছি ইউজিং কি? সানলাইট। এবার বিষয়টা হচ্ছে, যদি এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে উপস্থাপন করতে চাই বা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি দেখব? এই যে সানলাইট, তাহলে এটা কি আসলে? এটা হচ্ছে লাইট এনার্জি, এটা একটা
লাইট এনার্জি, ঠিক আছে। আর এই যে গ্লুকোজ যেটা তৈরি হলো, এই গ্লুকোজে আসলে যে এনার্জিটা স্টোর হয় বা এনার্জিটা লুকিয়ে থাকে, সেটা কি হিসেবে লুকিয়ে থাকে? এটিপি হিসেবে লুকিয়ে থাকে। তাহলে এটিপিটা কি? এটা হচ্ছে একটা কেমিক্যাল এনার্জি। তাহলে লাইট এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে। তাহলে সালোক সংশ্লেষের প্রসেসে কি হয়? লাইট এনার্জি কিসে কনভার্ট হয়? কেমিক্যাল এনার্জিতে। তাহলে সালোক সংশ্লেষকে বিভিন্নভাবে আমরা দেখলাম। একটা হচ্ছে যে আলোকের উপস্থিতিতে যখন আমরা খাবার তৈরি করছি, তখন সেটাকে আমরা বলছি সালোক সংশ্লেষ। আবার লাইট এনার্জি সেখানে কিসে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সেটাকেই বলছি আমরা কি? সালোক সংশ্লেষ। এবার সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষ হতে গেলে কি কি কন্ডিশন দরকার, এই সমস্ত জিনিস পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে আমাদের যেটা দরকার ছিল যে সালোক সংশ্লেষ শব্দটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যাব নেক্সট স্লাইডে, যে এরপরে কি আসছে। তাহলে এখানে দেখো যে হোয়াট ইজ ফটোসিনথেসিস। আমরা কি বললাম যে ফটো হচ্ছে লাইট সেন্সে ইউজ হচ্ছে। লাইট এখানে কি? একটা এনার্জি। তাহলে এই যে এনার্জিটা, এই যে লাইট এনার্জিটা, এখানে লাইটটা কি হিসেবে আসছে? কোথা থেকে আসছে? সান। তাহলে সান আমাদেরকে কি করছে? লাইট এনার্জি প্রোভাইড করছে। এই লাইট এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে। আর এই কেমিক্যাল এনার্জি হিসেবে আমরা কি পাচ্ছি? এটিপি। আর এই এটিপিটাই আসছে কোথা থেকে? এই যে সিনথেসিস ওয়ার্ডটা লিখেছি আমরা, এই সিনথেসিস মানে টু মেক ফুড। আর ফুড হিসেবে কি হচ্ছে? কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটাই যেটা আমরা বললাম, একটু আগে আলোচনা করলাম, C6H12O6। তাহলে গ্লুকোজ, এটা একটা কার্বোহাইড্রেট। তাহলে এই কার্বোহাইড্রেট এর মধ্যেই থাকছে এই কেমিক্যাল এনার্জি। ক্লিয়ার হলো? তাহলে ফটোসিনথেসিস কি? যেখানে লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে, আবার যেখানে কি হতে পারে? ফটোকে ইউজ করে আমরা কি তৈরি করতে পারি? ফুড তৈরি করতে পারি। কি ধরনের ফুড? কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তাহলে এই হলো ফটোসিনথেসিস। এবার দেখব যে ফটোসিনথেসিস এমন একটা জায়গা বা এমন একটা প্রসেস যার উপর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এর উপর ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট? যে দুটো ভাগে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাগ করতে পারি। সেটা কিসের বেসিসে? সেটা হচ্ছে খাবার তৈরির বেসিসে। কিরকম? একটা হচ্ছে অটোট্রফ, একটা হচ্ছে হেটারোট্রফ। তাহলে অটোট্রফ কারা? অটোট্রফ আমরা তাদেরকেই বলবো, যদি আমরা এখানে ধরেই নিই অটোট্রফ, আর একটা হচ্ছে হেটারোট্রফ। অটোট্রফ কাদের বলবো? যে যারা নিজেদের খাবারটা নিজেরাই তৈরি করে নিতে পারছে। তাহলে অর্গানিজমস ক্যান মেক দেয়ার ওন ফুড, এটা বলতে পারি। এরা কি করছে? নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিচ্ছে। হেটারোট্রফ কাদের বলবো? যে তারাই যারা অটোট্রফদের উপর ডিপেন্ডেন্ট। মানে তুই খাবার তৈরি কর, আমি সেটা খাবো। যেমন আমরা প্লান্টসের উপর ডিপেন্ড করছি। শুধুমাত্র আমরা নই, বাঘ, সিংহ, সব কিছু। তাহলে যত এনিম্যাল রয়েছে সব হচ্ছে কি? হেটারোট্রফ। আর যেগুলো গ্রিন প্ল্যান্টস রয়েছে তারা হচ্ছে কি? সব অটোট্রফ। তাহলে ওরা খাবার তৈরি করবে আর আমরা সেটা কি করব? কনজিউম করব। তাহলে এবার বাঘ, সিংহ বা এদের ক্ষেত্রে যদি কথাটা চলে আসে, তাহলে এরা কিছু কিছু জিনিস, কিছু কিছু প্রাণী এরা ডিরেক্টলি হচ্ছে প্লান্টসের উপর ডিপেন্ডেন্ট, বিশেষ করে হার্বিভোর যারা। তাহলে আমরা কি? ওমনিভোর। আমরা হার্বিভোর, আমরা হার্বসও খাই, আবার আমরা কি খাই? আমরা কার্নিভোরও, মানে আমরা ফ্লেশও খাই। তাহলে সেই জন্য আমরা ওমনিভোর। তাহলে আমরা ডিরেক্টলি ইনডিরেক্টলি দুইভাবেই আমরা প্লান্টসের উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যদি আমরা একটা সিংহের কথা আলোচনা করি বা একটা বাঘের কথা, একটা কার্নিভোরের কথা আলোচনা করি, তাহলে এরা হচ্ছে কখনোই ডিরেক্টলি প্লান্টসের উপর ইনভলভ নয়। কিভাবে ইনভলভ? যদি আমরা দেখি সাপোজ, তাহলে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে যে এই হচ্ছে ঘাস। এবার ঘাসকে কে খাচ্ছে? হরিণ। তাহলে এই হরিণকে খাচ্ছে কে? বাঘ। তাহলে ঘাসকে হরিণ খাচ্ছে আর হরিণকে খাচ্ছে বাঘ। তাহলে এটা একটা ফুড চেনের মধ্যে দিয়ে কি হবে? এনার্জিটা ট্রান্সফার হবে। কিন্তু এই যে হরিণ যে এনার্জিটা পেলো সেটা তো এই ঘাস থেকেই পেয়েছে, আর এই ঘাস থেকে এনার্জি ট্রান্সফার হয়েছে হরিণে, হরিণ থেকে ট্রান্সফার হচ্ছে কোথায়? বাঘে। এইভাবে এনার্জি ফ্লোটা হচ্ছে। তো এটা গেল ফুড চেন দিয়ে আমরা কিভাবে দেখলাম যে একটা কার্নিভোর তারা কিভাবে প্লান্টের উপর ইনডিরেক্টলি মানে ডিপেন্ডেন্ট। এবার আমরা চলে যাই যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম
যে আবিষ্কার কি কি ধরনের আবিষ্কার হয়েছে এই নিয়ে। কারণ সালোক সংশ্লেষ প্রসেসটা এমন একটা হিউজ প্রসেস, এমন একটা জায়গা যেটার আবিষ্কার ধীরে ধীরে হয়েছে, হুট করে সবকিছু একসাথে হয়নি। তো ফার্স্ট আমরা কি দেখছি, ফটোসিনথেসিস শব্দটির প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী বার্নেস। 1898 সালে ফটোসিনথেসিস কথাটা তিনি প্রথম বললেন। এরপরে কি দেখছি যে সালোক সংশ্লেষের জন্য সূর্যালোক মানে সানলাইট, বাতাস এবং সবুজ পাতা প্রয়োজন। কে বললেন? 1727 সালে স্টিফেন হেলস। ঠিক আছে, স্টিফেন হেলস বললেন যে সবুজ পাতা, সূর্যালোক এবং বাতাস প্রয়োজন। এবার যদি আমরা পরের স্লাইডে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জোসেফ প্রিস্টলের কথা। তাহলে জোসেফ প্রিস্টলের এখানে এবার বেশ কিছু আমাদের এক্সপেরিমেন্টের কথা চলে আসবে। কিরকম? আচ্ছা, এখানে যে বেলজার এক্সপেরিমেন্ট আছে, বেলজার এক্সপেরিমেন্ট আমরা পরে দেখছি। তার আগে আমরা দেখব বেশ কিছু সালোক সংশ্লেষ নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছিল। ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্ট। তাহলে ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্ট যেটা, সেটা আমরা কি দেখছি যে প্রথমে কি করা হলো যে একটা লিফকে নেওয়া হলো। তাহলে এইরকম একটা আমরা লিফ নিয়ে নিলাম, এই হচ্ছে একটা লিফ। এবার এই লিফটাকে কি করা হলো যে লিফের কিছু পোর্শন কভার করে দেওয়া হলো। লিফের কিছু পোর্শন আমরা কি করে দিলাম? কভার করে দিলাম, ঢেকে দিলাম। তাহলে হাফ লিফ মানে কিছুটা লিফ আমরা কি করে দিলাম? এটাকে ঢেকে দিলাম। তাহলে যখন ঢেকে দিলাম কিছুটা লিফ ওপেন থাকলো। এই ওপেন যেখানে থাকলো সেখানে কি হবে? সেই জায়গাটায় লাইট পড়বে। তাহলে লাইট যখন যেখানে পড়ছে, লাইট যদি পড়ে তাহলে সেখানে কি হবে? ফটোসিনথেসিস হবে। আর যেটা অন্ধকার হয়ে গেল, যেটাকে আমি ঢেকে দিয়েছি, সেই জায়গায় কি ডার্ক, মানে এখানে কোনো লাইট কি প্রেজেন্ট রয়েছে? লাইট প্রেজেন্ট নেই। লাইট যখন প্রেজেন্ট নেই, স্বাভাবিকভাবেই এখানে কি হবে? কোনো নো লাইট ফটোসিনথেসিস হবে না। এটা হচ্ছে ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা লিফকে নিয়ে হাফ লিফ কভার করে আর একটা লিফ ওপেন করে দিলে যেখানে লাইট পড়ছে সেই জায়গাটায় ফটোসিনথেসিস হচ্ছে, যেখানে লাইট পড়ছে না সেই জায়গাটায় কোনো ফটোসিনথেসিস হচ্ছে না। তাহলে এই জায়গাটা দেখলাম। তাহলে এই এক্সপেরিমেন্ট দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে লাইটটা হচ্ছে এসেনশিয়াল, দরকার। লাইট ছাড়া কি হবে না? ফটোসিনথেসিস হবে না। এবার আরেকটা যখন এক্সপেরিমেন্ট আমরা করছি, এটা হচ্ছে মলসের এক্সপেরিমেন্ট। মলস কি করলেন? তিনি কি করলেন? একটা টেস্ট টিউব নিলেন। টেস্ট টিউব নেওয়ার পর একটা লিফ, সেই টেস্ট টিউবের মধ্যে হাফ লিফ বাইরে রাখলেন, টেস্ট টিউবের বাইরে হাফ এবং ভেতরে হাফ রাখলেন। এবং যেটা করলেন যে এই টেস্ট টিউবটা পুরো কটন দিয়ে কি করে দিলেন? বন্ধ করে দিলেন। তাহলে এই জায়গাটা আমরা কি করে দিলাম? বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর টেস্ট টিউবের ঠিক নিচের দিকে এই জায়গায় কি করলেন যে KOH সোকড কিছু কটন এর মধ্যে রেখে দিলেন। মানে এর মধ্যে কি আছে? KOH সলিউশনে ডোবানো কিছু সোকড পেপার, এই কটন, সেটা রাখা আছে। এবার রাখা যখন আছে, এই KOH কি করে? CO2 কে অ্যাবজর্ব করে নেয়। তাহলে টেস্ট টিউবের যে জায়গাটায় CO2 ছিল সেই কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করে নিল এই KOH সোকড যে কটন ছিল সেটা। তাহলে এর মধ্যে কি নেই? কোনো কার্বন ডাইঅক্সাইড নেই। তাহলে এটা কি? কোনো CO2 নেই। কারণ কি? এই CO2টা অ্যাবজর্ব করেছে KOH সোকড যে কটন সেটা। এবার আমরা যদি দেখি বাইরে, টেস্ট টিউবের বাইরে যে লিফের অংশ যেটা ছিল, পাতার যে অংশটা ছিল, সেটা এই কি আছে? বাইরের দিকে আছে। তার মানে অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইডও কি করতে পারবে? নিতে পারবে। তাহলে এই যখন অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড নিতে পারছে বাইরের অংশটা, স্বাভাবিকভাবেই কি হচ্ছে? এখানে ফটোসিনথেসিস হচ্ছে। কিন্তু এখানে ফটোসিনথেসিস কি হবে? এখানে ফটোসিনথেসিস হবে না। তাহলে একটা জিনিস দেখলাম ভ্যারিগেটেড লিফ এক্সপেরিমেন্ট যেখানে লাইটের প্রয়োজন হচ্ছে। মলসের আমরা হাফ লিফ এক্সপেরিমেন্টে কি দেখছি যে তিনি
কি করলেন, একটা লিফ নিয়ে সেটাকে টেস্ট টিউবের ভেতরে হাফ, বাইরে হাফ করে রাখলেন, ভেতরে কোই সোকড কটন পেপার দিলেন। কি হলো, কার্বন ডাইঅক্সাইডটা টেস্ট টিউবের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা পুরোপুরি কটনের মধ্যে চলে গেল, অ্যাবজর্ব হয়ে গেল। তার মানে ভেতরে আর কোনো কার্বন ডাইঅক্সাইড নেই, কার্বন ডাইঅক্সাইড নেই মানে এখানে কোনো ফটোসিনথেসিস হচ্ছে না। বাইরে কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড নিতে পারছে, তার মানে স্বাভাবিকভাবেই সেখানে ফটোসিনথেসিস হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, যে কার্বন ডাইঅক্সাইডটা লাগবেই। তাহলে কার্বন ডাইঅক্সাইড ছাড়া কি হবে না, ফটোসিনথেসিস আমরা করতে পারবো না। ঠিক আছে, এবার নেক্সট আমরা যাব, যে এবার আমরা নেক্সট এক্সপেরিমেন্ট দেখবো, যে নেক্সট এক্সপেরিমেন্ট কি আছে। তাহলে যদি আমরা দেখি, এবার আমরা কি দেখছি, বেলজার এক্সপেরিমেন্ট। তাহলে বেলজার এক্সপেরিমেন্টটা কি সেটাকে বুঝতে গেলে আমাদেরকে দেখতে হবে যে একজনের নাম উঠে আসবে, তিনার নাম হচ্ছে জোসেফ প্রিস্টলি। জোসেফ প্রিস্টলি এর অবদান কি, ডিসকভারার অফ অক্সিজেন। কি করেছিলেন, অক্সিজেন আবিষ্কার করেছিলেন। তাহলে এখানে অক্সিজেন আবিষ্কার করেছিলেন, তাহলে দুটো জিনিস আসে, একটা হচ্ছে ডিসকভার, একটা ডিসকভারি, একটা হচ্ছে ইনভেনশন। তাহলে এটা তিনি ডিসকভার করেছিলেন, ইনভেনশন করেননি। তার কারণ কি, অক্সিজেন অলরেডি ছিল, সেই জিনিসটাকে তিনি কি করেছেন, জাস্ট উপলব্ধি করেছেন যে হ্যাঁ আমরা এই জিনিসটাকে ইনহেল করছি, অক্সিজেনকে আমরা ইনহেল করছি। তিনি শুধু নামটা প্রোভাইড করেছিলেন। যে যেমন আমরা বলি যে দেখা এবং পর্যবেক্ষণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। যে সাপোজ দেখা গেল আমি পড়াচ্ছি, তাহলে কোনো একটা কেউ একজন বললো যে স্যার পড়াচ্ছেন, তাহলে তাকে প্রশ্ন করা হলো যে স্যার কি ধরনের টি শার্ট পরেছিলেন, সে কিন্তু বলতে পারলো না। তখন তার মানে কি, আরে আমি তো দেখেছি, সে ভালোভাবে দেখিনি, তার মানে সে পর্যবেক্ষণ করেনি। তাহলে পর্যবেক্ষণ করা মানে সবকিছু পাই টু পাই জিনিসটাকে দেখা, তখন সেটাকে বলা হয় পর্যবেক্ষণ। আর এমনি সিম্পল যখন দেখবো তখন আমরা কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে তিনি জোসেফ প্রিস্টলি কি করেছিলেন, অক্সিজেনটা ডিসকভারি করেছিলেন, নট ইনভেনশন। এবার তিনার যদি এক্সপেরিমেন্ট দেখি, তাহলে তিনার এক্সপেরিমেন্টকেই বলা হচ্ছে কি, বেলজার এক্সপেরিমেন্ট। বেলজার এক্সপেরিমেন্ট। তাহলে বেলজার এক্সপেরিমেন্ট না, তিনি কি করলেন, তিনটে জার নিলেন। এই যে বেল কথাটা মানেই হচ্ছে ঘন্টার মতো, তাই না? তাহলে তিনি তিনটে এইরকম বেল জার নিলেন। তাহলে আমরা তিনটে বেল জার নিলাম। তিনটে বেল জার নিয়ে যেটা তিনি করলেন সেটা হচ্ছে, প্রথম বেল জারের মধ্যে তিনি কি করলেন, এই জায়গাটায় একটা জ্বলন্ত মোমবাতি কি করলেন, রেখে দিলেন। পরের বেল জারটাতে কি করলেন তিনি, পরের বেল জারে যেটা করলেন, একটা ইঁদুরকে কি করলেন তিনি এই বেল জারের মধ্যে রাখলেন। তাহলে ইঁদুরের খুব বাজে অবস্থা, যাই হোক এটাই মেনে নিতে হবে, কিছু করার নেই। তাহলে একটা ইঁদুরকে কি করলেন তিনি বেল জারের মধ্যে রাখলেন। আর একটা বেল জার নিয়ে কি করলেন, যে আর একটা বেল জার নিয়ে যেটা করলেন, তিনি এখানে জ্বলন্ত মোমবাতি তো রাখলেনই, সেই সঙ্গে সঙ্গে ইঁদুরকেও রাখলেন। এবং কি করলেন তিনি, এবং যেটা করলেন সেখানে হচ্ছে যে এখানে একটা মিন্ট প্ল্যান্টকে তিনি রেখে দিলেন। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে একটা মোমবাতি জ্বলছে, বেলজার দিয়ে ঢাকা আছে, এখানে একটা ইঁদুর আছে, জীবন্ত ইঁদুর যেটাকে বেলজার দিয়ে ঢাকা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইঁদুর, জ্বলন্ত মোমবাতি এবং একটা মিন্ট গাছ রয়েছে। এবার তিনি পর্যবেক্ষণ করে কি দেখলেন, যে কিছুক্ষণ পর এই যে মোমবাতিটা কি হয়ে গেল, নিভে গেল। তাহলে নিভে গেল কারণ কি, কারণ আমরা জানি যে অক্সিজেন যতক্ষণ থাকবে, এখানে অক্সিজেন যতক্ষণ থাকবে ততক্ষণ কি হবে, এই মোমবাতিটা জ্বলবে। তাহলে অক্সিজেন যখন শেষ হয়ে যাবে তখন কি হয়ে যাবে, মোমবাতিটা নিভে যাবে। সেম ঘটনা একই, অক্সিজেন যতক্ষণ আছে ইঁদুর ততক্ষণ বেঁচে রয়েছে, অক্সিজেন যেই শেষ ইঁদুরও শেষ। কিন্তু থার্ড যখন বেল জারে আমরা দেখছি, তখন কি দেখছি, যে এই যে ইঁদুরটা সেও বেঁচে আছে, আবার এই যে মোমবাতি সেই মোমবাতিও জ্বলছে। তখন কি ধরা হলো, যে সামহাও এখানে কি হচ্ছে, যে এখানে যেহেতু অক্সিজেন ফুরিয়ে যাচ্ছিল, এখানে কিন্তু অক্সিজেনের সাপ্লাই বজায় আছে। তার মানে অক্সিজেনটা কে প্রোভাইড করছে, এই প্লান্ট। তাহলে এই প্লান্ট কি করছে, অক্সিজেন দিচ্ছে। তাহলে অক্সিজেন যখন দিচ্ছে, ফটোসিনথেসিসের জন্য কি দরকার, ফটোসিনথেসিসের জন্য CO2 দরকার। তাহলে এই যে প্রাণীটা, সেই প্রাণী কি করছে, CO2 রিলিজ করছে, অক্সিজেন সেই CO2 অ্যাবজর্ব করছে, ফটোসিনথেসিস হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে কি হচ্ছে,
অক্সিজেন সে প্রোভাইড করছে, ফলে মোমবাতিও জ্বলছে এবং ইঁদুরও বেঁচে রয়েছে। এই হচ্ছে ফেমাস বেলজার এক্সপেরিমেন্ট অফ জোসেফ প্রিস্টলি। জোসেফ প্রিস্টলির এক্সপেরিমেন্টের পরে যে এক্সপেরিমেন্টটা আমাদেরকে দেখতে হবে, সেই এক্সপেরিমেন্টটা হলো যে ইঞ্জেন হাউসের এক্সপেরিমেন্ট। ইঞ্জেন তিনি কি করলেন, আমরা আগের এক্সপেরিমেন্টেই যে এক্সপেরিমেন্টটা দেখলাম, আগের এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে বেলজার এক্সপেরিমেন্ট। কি দেখলাম, যে বেলজার নেওয়া হয়েছিল, সেখানে একটা ইঁদুর এবং একটা মোমবাতি নিয়ে পরের আরেকটা বেলজারের মধ্যে তিনজনকেই রাখা হলো, যেখানে একটা মিড প্লাটকে অ্যাড করা হলো, মোমবাতিও জ্বলছে এবং ইঁদুরও মরছে না, বেঁচে আছে। তিনি কি করলেন, ইঞ্জেন হাউস সেম সেটআপই রাখলেন। তিনি সেম সেটআপই রাখলেন। কোন সেটআপ? যেটা বেলজার এক্সপেরিমেন্টের সেটআপ। সেটাকে কি করলেন, তিনি সেম সেটআপই রাখলেন, একই সেটআপ, সেম সেটআপ। কি করলেন, তিনি একটাকে রাখলেন লাইটে, একটা সেটআপ করলেন ডার্ক। তাহলে একটা ডার্কে রাখলেন আর একটা লাইটে রাখলেন। তাহলে আমরা যদি আগের সেটআপই দেখি, যে এই সেটআপটাকেই আমরা ডুপ্লিকেট করে যদি ভাবি, যে একটা লাইটে আছে, সাপোজ এটা লাইটে রয়েছে, এটা লাইটে রয়েছে, আবার এটাকেই আমরা কিসে রাখছি, ডার্কে রাখছি। তাহলে ডার্কে যদি রাখি, তাহলে কার্বন ডাইঅক্সাইড তো পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে মানে ফটোসিনথেসিস হবে। কিন্তু ফটোসিনথেসিসের জন্য কি দরকার, সানলাইট দরকার, লাইট দরকার। তাহলে লাইটে যদি একে রাখি, তখন এই মোমবাতিও জ্বলবে, ইঁদুরও বেঁচে থাকবে। কিন্তু একে যদি আমরা ডার্কে রাখি, তখন কিন্তু আমরা কি পাবো না, তখন ফটোসিনথেসিসের ফলে অক্সিজেন তৈরি হবে না, ফটোসিনথেসিস হবে না, অক্সিজেন তৈরি হওয়ার গল্প অনেক পরে। তাহলে অক্সিজেন যদি না তৈরি হয়, তাহলে এই মোমবাতিও নিভে যাবে, আবার এইদিকে কি দেখতে পাবো, যে ইঁদুরও বেঁচে থাকবে না। তাহলে বোঝা গেল যে ইঞ্জেন হাউসের এক্সপেরিমেন্ট তিনি কি করলেন, সেম সেটআপই রাখলেন, শুধুমাত্র একটা লাইট আর একটা ডার্ক। আর একটা জিনিস তিনি করেছিলেন, সেটা হচ্ছে তিনি অ্যাকোয়াটিক প্ল্যান্টের উপরে এক্সপেরিমেন্ট করেছিলেন। তাহলে অ্যাকোয়াটিক প্ল্যান্টের উপরে তিনি যদি এক্সপেরিমেন্ট করেন, তাহলে অ্যাকোয়াটিক প্ল্যান্ট এক্সপেরিমেন্ট করলে, তাহলে অ্যাকোয়াটিক প্ল্যান্ট মানে কি, জলে থাকে। তাহলে জলে যদি ফটোসিনথেসিস হয়, তাহলে জলে যখন ফটোসিনথেসিস হচ্ছে, তখন অক্সিজেন, যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, সেটা কি হবে, বুদবুদ আকারে জলের উপরে উঠে আসবে। তো তিনি সেই জিনিসটা অবজার্ভ করেছিলেন। ফলে কি দেখলেন, যে তিনি যে অক্সিজেনটা তৈরি হচ্ছে, সেটা ফটোসিনথেসিসের ফলেই তৈরি হচ্ছে। সেম সেটআপকে তিনি ডার্কে রাখলে এই নিশ্চয়ই বুদবুদ উঠে আসবে না। তাহলে দুটো এক্সপেরিমেন্ট দ্বারা এটাই মানে প্রমাণ হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ওই বেলজারকে লাইটে রাখি তবেই ফটোসিনথেসিস সম্ভব, যদি ডার্কে রাখি তাহলে ফটোসিনথেসিস সম্ভব নয়। তাহলে এখান থেকে লাইটের এসেনশিয়ালিটিটা আমরা বুঝতে পারছি। এবং এখানে অ্যাকোয়াটিক প্ল্যান্টের যে এক্সপেরিমেন্টটা তিনি করেছিলেন, সেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এর ফলে কি হচ্ছে, লাইটে রাখার ফলে কি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। আর অক্সিজেনই তৈরি হচ্ছে, সেটা কি করে বুঝলাম, কারণ ওটা বুদবুদ আকারে জলের উপরে উঠে আসছে। তো এই ছিল মোটামুটি কিছু এক্সপেরিমেন্ট। এবার আমরা দেখব বেলজার এক্সপেরিমেন্ট আমরা অলরেডি দেখেছি। নেক্সট আমরা কি দেখছি, যে 1782 সালে জিন সেনেভেয়ার তিনি কি বললেন, যে সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিল প্রয়োজন। তাহলে এই যে জিনিসটা ক্লোরোফিল, একটা আমরা কথা দেখলাম ক্লোরোফিল, এই জিনিসটা হচ্ছে ফটোসিনথেসিসের জন্য একদম ভীষণভাবে জরুরি। তাহলে ক্লোরোফিল কোথায় থাকে, ক্লোরোফিল পাতায় থাকে। তাহলে ক্লোরোফিল পাতায় থাকে বলেই পাতার রং কি হয়, সবুজ হয়। তাহলে সমস্ত গ্রিন প্ল্যান্টস, বিশেষ করে সমস্ত হায়ার গ্রিন প্ল্যান্টস এর ক্ষেত্রেই আমরা কি দেখতে পাবো, ক্লোরোফিল দেখতে পাবো। তাহলে ক্লোরোফিলের বিভিন্ন টাইপ আছে, সে সমস্ত নিয়ে আমাদের পরে আলোচনা হবে। তাহলে আমরা সেই জিনিসটা আমরা পরেই আলোচনা করছি। সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিল প্রয়োজন, সেটা কে বললেন, জিন সেনেভেয়ার। এরপরে জুলিয়াস ভন স্যাক্স তিনি কি বললেন, তিনি বললেন যে উদ্ভিদের সবুজ অংশ গ্লুকোজ তৈরি করে, মানে যেটা আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট অ্যাজ এ ফুড তৈরি হচ্ছে, এবং সেটা কি হচ্ছে, সঞ্চিত থাকে। কি হিসেবে সঞ্চিত থাকে, স্টার্চ হিসেবে সঞ্চিত থাকতে পারে, সেলুলোজ হিসেবে সঞ্চিত থাকতে পারে, বিভিন্ন স্টোরেজ ফুড হিসেবে সঞ্চিত থাকে। এই কথাটাই কে বললেন, জুলিয়াস ভন স্যাক্স 1862 সালে। এরপরে যদি দেখি যে ফটোসিনথেটিক অর্গানিজম কারা রয়েছে, তাহলে ফটোসিনথেটিক অর্গানিজম যদি আমরা দেখি, তাহলে কি দেখব, যে এখানে বলতে পারি স্ট্রেট আমরা, যে সমস্ত ক্লোরোফিল যুক্ত সজীব উদ্ভিদ। তাহলে সমস্ত ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ কি করতে পারে,
ফটোসিনথেটিক অর্গানিজম হিসেবে গণ্য হতে পারে। তাহলে শুধুমাত্র কি সবুজ উদ্ভিদ? আমরা দেখে নেব শুধুমাত্র উদ্ভিদই একমাত্র যে ফটোসিনথেসিস করতে পারবে এরকমও নয়। কে কে করতে পারে দেখে নি। তাহলে ফটোসিনথেটিক প্লান্ট, ফটোসিনথেটিক প্লান্টের মধ্যে আসবে কারা? একদম যদি আমরা শুধুমাত্র ফাঙ্গিকে, প্ল্যান্ট কিংডমের মধ্যে শুধুমাত্র ছত্রাককে বাদ দিই, তাহলে অ্যালগি থেকে শুরু করে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সমস্ত অ্যালগি থেকে শুরু করে আপ টু হায়ার প্ল্যান্টস অব্দি সমস্ত সবুজ উদ্ভিদ কি করতে পারবে? আমরা দেখতে পাবো যে ফটোসিনথেসিস করতে পারবে, সালোকসংশ্লেষ করতে পারবে। তাহলে ফটোসিনথেটিক প্ল্যান্ট তারাই। ফটোসিনথেটিক প্ল্যান্ট রুটস, কিছু কিছু প্ল্যান্ট রুট যারা ক্লোরোফিল ধারণ করে। তাহলে ক্লোরোফিলের যেখানে আমরা প্রেজেন্স দেখবো সেখানেই আমরা কি দেখতে পাবো? ফটোসিনথেসিস দেখতে পাবো। তাহলে গুলঞ্চের আত্তীকরণ মূল, এদের ক্ষেত্রেও কি হবে? ফটোসিনথেসিস হবে। অর্কিডের বায়বীয় মূল, এই রুটগুলো কি করতে পারে? ফটোসিনথেসিস করতে পারে। কারণ কি? এখানে কি থাকে? ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল যেখানে থাকবে সেখানেই আমরা কি দেখতে পাবো? ফটোসিনথেসিস হচ্ছে। ফলিমনসার পর্ণকাণ্ড, আর কি? লাউ, কুমড়ো, পুঁই কাণ্ড। তাহলে কিছু কিছু উদ্ভিদের স্টেম সেগুলোও কি করতে পারছে? ফটোসিনথেসিস করতে পারছে। সোজা কথায় আমরা কোন জিনিসটাকে মেনলি মনে রাখবো? স্টেম হোক, রুট হোক, লিফ হোক, যেখানে আমরা ক্লোরোফিলের প্রেজেন্স দেখতে পাবো সেখানেই কি হবে? ফটোসিনথেসিস হবে। এই হচ্ছে সোজা কথা। এবার হচ্ছে ওখানে আমরা লিখেছিলাম যে সমস্ত সজীব উদ্ভিদ, তাহলে এখানে কিছু ফটোসিনথেটিক অ্যানিমালসও রয়েছে, যেমন ইউগ্লিনা, ক্রাইসামিবা, এই সমস্ত। তাহলে এরা কি করে? এরা নিশ্চয়ই ক্লোরোফিল কন্টেন্ট করছে, সেই জন্য ফটোসিনথেসিস করতে পারছে। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কারা? সালোক সংশ্লেষে অক্ষম কারা? প্রথমেই বললাম যে ফাঙ্গি। তাহলে ফাঙ্গিরা বাদ চলে যাচ্ছে, কারণ এদের ক্ষেত্রে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না, মানে ক্লোরোফিল কোনো পিগমেন্ট তো নেই, ফলে এরা কি হচ্ছে? হেটেরোট্রফিক হিসেবে থাকছে। এবার এদের পুষ্টি কি ধরনের না হয় সে সমস্ত জিনিস পুরো ফাঙ্গির একটা আলাদা সেপারেট ক্লাস। ক্লোরোফিল বিহীন পূর্ণ পরজীবী মৃতজীবী উদ্ভিদ, এক্সাম্পল কি? স্বর্ণলতা। তাহলে স্বর্ণলতার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এরা কি সবুজ রঙের হয়ে আছে, কিন্তু সবুজ রঙের হলেও কি হচ্ছে না? এদের ক্ষেত্রে কোনো ক্লোরোফিল থাকছে না। তাহলে ক্লোরোফিল যখন থাকছে না তখন আমরা কি দেখতে পাচ্ছি না? এরা প্যারাসাইটিক প্ল্যান্ট হিসেবে কাজ করছে, যে মৃতজীবী উদ্ভিদ অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকছে। তখন আমরা কি এক্সাম্পল পাচ্ছি? স্বর্ণলতা। ঠিক আছে, এবার আসছে সালোক সংশ্লেষের স্থান। তাহলে সালোক সংশ্লেষের স্থান আমরা বললাম যে বিভিন্ন জায়গা হতে পারে, প্লান্ট রুট হতে পারে, প্লান্ট স্টেম হতে পারে, প্লান্ট লিফ হতে পারে, কিন্তু ইন জেনারেল যদি আমরা দেখি তাহলে কোথায় হয়? পাতায় হয়। পাতার কোথায়? পাতার মেসোফিল কলায়। তাহলে মেসোফিল কলা যখন বলছি, তাহলে কলা মানে হচ্ছে টিস্যু। সেই টিস্যুকে যদি আমরা ভেঙে দেখি তাহলে কি দেখতে পাবো? সেখানে সেল রয়েছে। তাহলে অনেকগুলো সেল মিলে কি তৈরি হয়? একটা টিস্যু তৈরি হয়। তো পাতার যদি একটা আমরা মেসোফিল কলা দেখি তাহলে কি দেখবো? পাতার একদম উপরের যে অংশটা সেটাকে আমরা কি বলছি? কিউটিকল বলছি। আর কিউটিকলের ঠিক পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপার এপিডার্মিস। এই আপার এপিডার্মিস থেকে শুরু করে একদম লোয়ার এপিডার্মিস পর্যন্ত যে অংশটা, এই অংশটাই কি? এই অংশটাই হচ্ছে মেসোফিল। তাহলে এই মেসোফিলেই আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এরকম প্রচুর সেল দেখতে পাচ্ছি, এরকম সেল দেখতে পাচ্ছি। তাহলে এই সেলেই কি থাকছে? এই সেলেই থাকছে ক্লোরোপ্লাস্টিড। কারণ প্লাস্টিড আমরা কি জানি? 3 ধরনের, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, এই সমস্ত জিনিস আমরা ছোটবেলায় পড়েছি। তাহলে এগুলো হচ্ছে সেল। তাহলে এখান থেকে এই সেলেই রয়েছে কি? ক্লোরোপ্লাস্টিড। আর ক্লোরোপ্লাস্টিডের একটা স্ট্রাকচার যদি দেখি কিরকম হবে? এইরকম হবে। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা একটু অন্যভাবে দেখি ক্লোরোপ্লাস্টিডের। তাহলে ফটোসিনথেসিসের জায়গাটা কোথায়? পাতার মেসোফিল কলা। তাহলে মেসোফিল কলায় কি রয়েছে? অনেকগুলো এরকম কোষ রয়েছে, এবং সেই কোষে কি রয়েছে? ক্লোরোপ্লাস্টিড রয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্টিড কি? একটা সেল অর্গানেলস। এই সেল অর্গানেলসের আমরা স্ট্রাকচার এবার দেখব যে অ্যাকচুয়াল কি জিনিসটা। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে বা ক্লোরোপ্লাস্টিড দেখতে কি রকম হয়, তাহলে আমরা কি দেখতে পাবো? যে একটু বড় করে আঁকছি ছবিটা আর সিম্পল করে আঁকছি। তাহলে ক্লোরোপ্লাস্টিডটা হচ্ছে ডাবল লেয়ার্ড মেমব্রেন থাকে, দুটো লেয়ার থাকে, দুটো লেয়ার থাকছে। এবার এই ক্লোরোপ্লাস্টিডের কি দেখছি যে এই রকম যদি আমরা কয়েন, মানে আমাদের কাছে যে খুচরো কয়েন থাকে সেই কয়েনগুলোকে যদি পর পর সাজাই
সেই রকম সাজালে যেরকম একটা গঠন তৈরি হবে, সেই রকম কিছু গঠন আমরা দেখতে পাচ্ছি। এইরকম কিছু আমরা গঠন দেখতে পাচ্ছি। তাহলে এরকম অসংখ্য আমরা কি দেখতে পাবো। ঠিক আছে, এই যে কয়েনগুলোকে আমরা পরপর সাজিয়ে রাখছি দিয়ে এইরকম একটা স্তর তৈরি হচ্ছে, এই প্রত্যেকটা কয়েনকে, এগুলোকে যদি আমরা কয়েনের সাথেই তুলনা করি তাহলে এই প্রত্যেকটা কয়েনকে বলা হবে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের এই প্রত্যেকটা থাইলাকয়েড আস্তে আস্তে স্তর হয়ে টোটাল যে স্তরটা তৈরি করলো সেটাকে বলা হচ্ছে গ্রানা। কি বলা হচ্ছে? গ্রানা। ঠিক আছে, তাহলে একটা কয়েনকে আমরা কি বলছি? থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড মিলে কি তৈরি করেছে? গ্রানা তৈরি করেছে। ঠিক আছে, এবার এই গ্রানাগুলো কি হচ্ছে? একটা আরেকটার সাথে কি হচ্ছে? কানেক্টেড। একটা আরেকটার সাথে কানেক্টেড। এই যে কানেকশনটা তৈরি হচ্ছে একটা আরেকটার দ্বারা, এই যে কানেকশনটা, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। তাহলে এগুলো সবই কি এইভাবে কানেক্টেড একটা আরেকটার সাথে। তাহলে এবার বাকি যে পোর্শনটা পড়ে থাকলো এইরকম জেলি লাইক ম্যাট্রিক্স, ঠিক আছে, এই জায়গাগুলোকে বলা হচ্ছে কি? স্ট্রোমা। তাহলে একটা কোষের মধ্যে যেমন সাইটোপ্লাজম থাকে, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম থাকে, তো তেমনি এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কি রয়েছে? স্ট্রোমা রয়েছে। তাহলে দুটো অংশ মেইনলি ক্লোরোপ্লাস্টিডের, একটা হচ্ছে কি? গ্রানা, আর একটা হচ্ছে কি? স্ট্রোমা। তাহলে এই গ্রানা বা গ্রানামের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এর মধ্যেই হচ্ছে কি? লাইট রিয়াকশন। আর আমরা স্ট্রোমার মধ্যে কি দেখতে পাবো? ডার্ক রিয়াকশন। তাহলে লাইট রিয়াকশন কি, ডার্ক রিয়াকশন কি, এগুলো সবই পরের ক্লাসে আলোচনা করা হবে। শুধু সিম্পল এখন জেনে রাখো যে ফটোসিনথেসিসটা মাত্র দুটো ইভেন্টে হয়। একটা হচ্ছে লাইট রিয়াকশন, যেটা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা হচ্ছে লাইট ইনডিপেন্ডেন্ট ফেজ, যেটাকে আমরা কি বলছি? ডার্ক রিয়াকশন। তাহলে একটা ক্লোরোপ্লাস্টিড কিসের মতো? এই যে এইরকম হচ্ছে একটা স্ট্রাকচার। তাহলে এটা কি? একটা ক্লোরোপ্লাস্টিড। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্টিডে গ্রানা কাকে বলে, স্ট্রোমা কাকে বলে, থাইলাকয়েড কি, লাইট রিয়াকশন কোথায় হয়, ডার্ক রিয়াকশন কোথায় হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে এখানে দেখো এই সেই জিনিসটাই লেখা আছে, যে থাইলাকয়েড, এখানে সেই জিনিসটার কথাই বলা হয়েছে থাইলাকয়েড। প্রত্যেকটা চাকতিকে বা কয়েনকে আমরা বলছি থাইলাকয়েড, আর সবগুলোকে একত্রে পুরো জিনিসটাকে আমরা বলবো কি? গ্রানা। ঠিক আছে, তাহলে এই যে গ্রানা রয়েছে, তারপরে বাকি এমনি যে সমস্ত সেলুলার যে ইয়েগুলো, সেল অর্গানিলস গুলো রয়েছে, সেগুলো আছে ডিএনএ, স্ট্রোমা। তাহলে এখানে মেন আমাদের ফোকাস থাকবে স্ট্রোমা এবং হচ্ছে গ্রানা, এই দুটো জায়গায়। কারণ এই দুটোই, একটা গ্রানাতে যেটা হচ্ছে লাইট রিয়াকশন, স্ট্রোমাতে হচ্ছে ডার্ক রিয়াকশন। আমরা দেখলাম সালোক সংশ্লেষের স্থান। এবার এই সালোক সংশ্লেষটাকে আমরা কিছু একটা মানে কুকিং এর সাথে কম্পেয়ার করব। কিভাবে? যদি আমরা দেখি যে এখানে আমরা যেটা নিয়েছি, এই হচ্ছে একটা ওভেন রয়েছে, সঙ্গে সঙ্গে একটা পাত্র রয়েছে যেখানে আমরা কি করছি? সাপোজ আমরা ভাত রান্না করছি। তাহলে এখান থেকে কি যাচ্ছে? লাইটটা যাচ্ছে, হিটটা যাচ্ছে। তাহলে হিট, এখানেই আমরা এটাকে কম্পেয়ার করছি লাইট হিসেবে। তাহলে এখানে এই যে লাইটটা, সেটাই হচ্ছে কি? হিট। যদি আমরা এই পাত্রটাকে অনেক রকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা পাতা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, বা যেহেতু ক্লোরোপ্লাস্টিডের মধ্যে হচ্ছে, সুতরাং এটাকে আমরা ক্লোরোপ্লাস্টিড হিসেবেও কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, পাতা বা ক্লোরোপ্লাস্টিড মানে সালোক সংশ্লেষ যেখানে হচ্ছে। তাহলে ভাত রান্না যেখানে হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি করছি? এই জিনিসটাকে ধরছি। তাহলে হিট দিলাম, ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্টিড বা পাতায় আমার কি হচ্ছে? সেই জিনিসটা হচ্ছে। এখানে প্রোডাক্ট হিসেবে আমরা কি পাচ্ছি? এখানে তৈরি কি হচ্ছে? তৈরি হচ্ছে ভাত। সোজা কথায় যদি আমরা লিখি ভাত বা রাইস, তাহলে এটা আমাদের তৈরি হলো। তাহলে ভাত বা রাইস সালোক সংশ্লেষের ক্ষেত্রে কি, কাকে আমরা বলছি? C6H12O6। সেই সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষে আর কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়।
তাহলে এই যে ভ্যাপার বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? অক্সিজেন। বাকি কার্বন ডাইঅক্সাইড তো প্রয়োজন, সেটা আমরা এখানে মেনশন করছি না, কিন্তু আমরা ইমাজিন করে নিচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড সামহাও এখানে লাগছে। আমরা ধরেই নিচ্ছি যে আমরা ওই জিনিসটাকে জাস্ট এটাকে আমরা একটা সালোক সংশ্লেষ দিয়ে রিপ্রেজেন্ট করছি, কিন্তু কি না এখানে আমরা কি করছি? লাইট পাচ্ছি, পাত্র পাচ্ছি পাতা হিসেবে, প্রোডাক্ট পেলাম আমরা ভাত বা রাইস, আর এখানে কি পাচ্ছি আমরা? অক্সিজেন পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হলো সিম্পলি আমরা যদি ভাত রান্নাকে একটা সালোক সংশ্লেষের সাথে কম্পেয়ার করি, জাস্ট জিনিসটা এইরকম দাঁড়াবে। এবার যদি আমরা পরের স্লাইডে দেখি যে রিকোয়ারমেন্টস কি দরকার, তাহলে পিগমেন্ট হিসেবে কি দরকার? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল এখানে বিভিন্ন ধরনের হয়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। 5 ধরনের ক্লোরোফিল আমরা দেখতে পাবো। কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়, তার স্ট্রাকচার কিরকম, সে সবই আমরা দেখব 1 বাই 1। কিন্তু ফটোসিনথেটিক যে পিগমেন্ট রয়েছে, ক্লোরোফিল হোক, ক্যারোটিনয়েড হোক, ফাইকোবিলিন, ফাইকোসায়ানিন, যত কিছু যা আছে সমস্ত কিছু মিলে একটা সেপারেট আলাদা ক্লাস হবে শুধুমাত্র ফটোসিনথেটিক পিগমেন্টের উপর। এনার্জি সোর্স হিসেবে আমরা কাকে দেখছি? সানলাইটকে। তাহলে সানলাইট এখানে কি? এনার্জি সোর্স। কি আর কি লাগছে? জল লাগছে এবং সেই সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড লাগছে, জল লাগছে, সানলাইট লাগছে, ক্লোরোফিল লাগছে, এই সমস্ত কিছু আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে অলরেডি দেখেছি এবং বিভিন্ন সায়েন্টিস্ট এই কথাগুলো বলেছেন। প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি? গ্লুকোজ। এই গ্লুকোজ যেটা, সেটা কি আমরা কি হিসেবে পাচ্ছি? কার্বোহাইড্রেট, তাই না? তাহলে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট পরবর্তীতে কি হিসেবে? স্টোরেজ হিসেবে থাকতে পারে। তাহলে স্টোরেজ ফুড হিসেবে এ আবার কি হতে পারে? স্টোর হতে পারে, লাইক স্টার্চ, সেলুলোজ। ঠিক আছে, এই সমস্ত স্টোরেজ ফুড হিসেবে স্টোর হতে পারে। তাহলে গ্লুকোজকে পেলাম, আর কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি, আর কি পাচ্ছি? এনার্জি পাচ্ছি। তাহলে এনার্জি কি হিসেবে পাচ্ছি? এটিপি হিসেবে। ঠিক আছে, আমরা প্রথমে বলেছিলাম যে লাইট এনার্জি কিসে কনভার্ট হচ্ছে? কেমিক্যাল এনার্জিতে। তাহলে এখানে কেমিক্যাল হিসেবে কাকে পাচ্ছি? এটিপি। তাহলে ওভারঅল রিয়াকশন কি ফটোসিনথেসিসের? 6CO2, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, সানলাইট লাগছে, উইদাউট ক্লোরোফিল তো পসিবলই নয়, তাহলে ক্লোরোফিল লাগছে। আমরা প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছি? গ্লুকোজ। আগেই বললাম যে গ্লুকোজটা কি, তাহলে প্রাথমিকভাবে আমরা কি পাচ্ছি? কার্বোহাইড্রেট, তাই না? তাহলে কার্বোহাইড্রেট আবার এ কি হিসেবে স্টোর হতে পারে? আবার সেই কার্বোহাইড্রেটটি স্টোর হচ্ছে সেলুলোজ, স্টার্চ, এগুলো সবই কার্বোহাইড্রেট। ঠিক আছে, এরা সবই কার্বোহাইড্রেট, কিন্তু এরা স্টোরেজ ফুড হিসেবে স্টোর হয়ে যায় পরবর্তীতে। অক্সিজেন পাচ্ছি, জল বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে ওভারঅল আমাদের কি? রিয়াকশন প্রসেস অফ ফটোসিনথেসিস। এবার আমরা দেখব যে এই যে বিভিন্ন ধরনের পিগমেন্ট গুলো দেখলাম, যে পিগমেন্ট মেইনলি কয় ধরনের? ফটোসিনথেটিক যে পিগমেন্ট সেটা আমরা মেইনলি 2 ভাগে ভাগ করছি, একটা জলে অদ্রবীভূত রঞ্জক আর একটা জলে দ্রবীভূত। তাহলে জলে অদ্রবীভূত কারা? ক্লোরোফিল। সেই সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েড এবং জ্যান্থোফিল। আমি অলরেডি বলেছি যে ক্যারোটিনয়েড, ক্লোরোফিল, জ্যান্থোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, যত ধরনের ফটোসিনথেটিক পিগমেন্ট রয়েছে এর সেপারেট আলাদা ক্লাস হবে পিগমেন্টের উপর, কারণ এখানে অনেক কিছু ডিটেলস রয়েছে, এর কেমিক্যাল স্ট্রাকচার কিরকম সবকিছু। তাহলে জলে দ্রবীভূত রঞ্জকের মধ্যে আমরা কি পাচ্ছি? ফাইকোবিলিন পাচ্ছি। এই ফাইকোবিলিন আবার 2 ধরনের, একটা হচ্ছে কি? ফাইকোএরিথ্রিন, আর একটা ফাইকোসায়ানিন। তাহলে ফাইকোসায়ানিনটা যেটা দেখছি আমরা, সেটা কি দেখতে পাবো? যে কাদের ক্ষেত্রে দেখতে পাই ফাইকোএরিথ্রিন বা কাদের ক্ষেত্রে দেখতে পাই, আমরা সব স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে দেখছি। তাহলে এখানে আমরা যদি দেখি, এবার দেখতে পাবো যে মেনলি, আচ্ছা তার আগে আমরা বলে রাখি যে এই যে আগের স্লাইডে ফাইকোসায়ানিন এবং ফাইকোএরিথ্রিন, এই যে রঞ্জকগুলো, এগুলো আমরা দেখতে পাচ্ছি কাদের ক্ষেত্রে? ব্লু গ্রিন অ্যালগি, এদের ক্ষেত্রে আমরা এই ধরনের রঞ্জকগুলো দেখতে পাই। এবার আমরা প্লান্ট কিংডমকে যদি ভাগ করি, তাহলে প্লান্ট কিংডমের আমরা ক্লাসিফিকেশনে আমরা যাচ্ছি না, মেইনলি আমরা ক্রিপ্টোগ্যামস এবং ফেনেরোগ্যামস। তাহলে ক্রিপ্টোগ্যামস কারা? ক্রিপ্টোগ্যামসের মধ্যে আমরা পাচ্ছি থ্যালোফাইটা,
ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটাকে। ফ্যানেরোগামসের মধ্যে পাচ্ছি জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে এই প্ল্যান্ট কিংডমের ক্লাসিফিকেশনটাকে, এই ডায়াগ্রামটাকে আমরা কেন করে রেখেছি? কারণ হচ্ছে যে সমস্ত ফটোসিনথেটিক পিগমেন্ট গুলো আছে তার মধ্যে আমরা দেখলাম জলে দ্রবীভূত রঞ্জক ফাইকোবিলিন এবং ফাইকো এরিথ্রিন। এটা অলরেডি মানে ফাইকোসায়ানিন এবং ফাইকো এরিথ্রিন, যেটা একত্রে আমরা ফাইকোবিলিন বলছি, সেই ফাইকোবিলিন কোথায় দেখা যায় আমরা অলরেডি দেখলাম। বাকি পড়ে থাকছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস এবং হচ্ছে জ্যান্থোফিল। তাহলে এদের এই সমস্ত পিগমেন্ট গুলোকে আমরা কোথায় দেখতে পাবো? প্রথম ক্রিপ্টোগ্যামসকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটাকে আমরা ভাগ করতে পারি অ্যালগি এবং হচ্ছে ফাঙ্গি। তাহলে এখানে ফাঙ্গি দেখানো নেই, আমরা আলাদা করে এখানে দেখাচ্ছি যে ফাঙ্গি। তাহলে প্রথমেই এর আগেই আমরা আলোচনা করেছি যে ফাঙ্গি হচ্ছে কোনো ধরনের ক্লোরোফিল কন্টেন্ট করে না, এরা হেটারোট্রপ। তাহলে হেটারোট্রপ যদি হয় এদের ক্ষেত্রে কোনো ক্লোরোফিল পিগমেন্ট কি থাকবে? থাকবে না, নিশ্চয়ই থাকবে না। তাহলে এদেরকে আমরা প্রথমেই কি করে দিচ্ছি? বাদ দিয়ে দিচ্ছি। ফাঙ্গিকে আমরা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে চলে আসলো কি? অ্যালগি। তাহলে অ্যালগির আবার বিভিন্ন টাইপ আছে। গ্রিন অ্যালগি যেমন কারা, তারপরে হচ্ছে ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগির মধ্যে আমরা একটোকার্পাস, ফিউকাস এই সমস্ত অ্যালগি গুলোকে দেখতে পাবো। রেড অ্যালগি, রেড অ্যালগির মধ্যে পলিসাইফোনিয়া। এই সমস্ত অ্যালগি গুলোর মধ্যে কিছু কিছু ক্লোরোফিল থাকবে। এবার ক্লোরোফিলের আমরা কি দেখলাম? টাইপ দেখলাম। ক্লোরোফিল দেখেছিলাম ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই। এবার একটা জিনিস মনে রাখতে হবে যে ক্লোরোফিল ক্লোরোফিল এ হচ্ছে এই যে গ্রিন অ্যালগি থেকে শুরু করে আপ টু অ্যাঞ্জিওস্পার্ম অবধি, গ্রিন অ্যালগি থেকে শুরু করে আপ টু অ্যাঞ্জিওস্পার্ম হায়ার প্ল্যান্টস অবধি সবার ক্ষেত্রে ক্লোরোফিল এ থাকবে। শুধুমাত্র সেটাই নয়, গ্রিন অ্যালগি নয়, ব্রাউন অ্যালগির ক্ষেত্রেও ক্লোরোফিলে আছে, রেড অ্যালগির ক্ষেত্রেও ক্লোরোফিলে আছে, তারপরে অন্যান্য যে স্পেশাল অ্যালগি রয়েছে তাদের ক্ষেত্রেও ক্লোরোফিল এ রয়েছে। তার মানে অ্যালগি থেকে শুরু করে অ্যাঞ্জিওস্পার্ম অবধি সবার ক্ষেত্রে ক্লোরোফিল এ কমন। এবার দেখবো ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই কার কার ক্ষেত্রে দেখা যায়। তাহলে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এটা গ্রিন অ্যালগি থেকে শুরু করে যতগুলো গ্রিন 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 আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা প্লান্টের ক্ষেত্রে বা উদ্ভিদ গোষ্ঠীর ক্ষেত্রে আমরা ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি দেখতে পাবো। ক্লোরোফিলে দেখতে পাচ্ছি গ্রিন অ্যালগিতে, ব্রায়োফাইটাতে ক্লোরোফিল দেখতে পাচ্ছি, টেরিডোফাইটার ক্ষেত্রে ক্লোরোফিল দেখতে পাচ্ছি, জিমনোস্পার্মের ক্ষেত্রে ক্লোরোফিল বি, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রেও আমরা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি দেখতে পাচ্ছি। তাহলে পড়ে থাকলো কি? ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। তাহলে প্রথম কথা হচ্ছে ক্লোরোফিল এটা হচ্ছে প্রধান, বাকিগুলো হচ্ছে সব চামচা। তার মানে চামচা আমরা কোন অর্থে ইউজ করছি? এখানে অ্যাক্সেসরি। তাহলে অ্যাক্সেসরি পিগমেন্ট বা অ্যাক্সেসরি ক্লোরোফিল হিসেবে কারা কাজ করছে? ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। ওর জন্য সবার একটা করে প্রধান রয়েছে। ক্লোরোফিল এ রয়েছে প্রধান, ক্লোরোফিল সি হচ্ছে তার অ্যাক্সেসরি বা চামচা আমরা বলছি, ক্লোরোফিল এ প্রধান, ক্লোরোফিল ডি অ্যাক্সেসরি। সবার ক্ষেত্রে ক্লোরোফিল এ হচ্ছে প্রধান। এবার আমরা যদি দেখি তাহলে ক্লোরোফিল এ আর বি কি দেখলাম? গ্রিন অ্যালগি থেকে শুরু করে আপ টু অ্যাঞ্জিওস্পার্ম অবধি সবার ক্ষেত্রে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ব্রাউন অ্যালগির ক্ষেত্রে আমরা কি দেখছি? ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ক্লোরোফিল এ কমন সবার ক্ষেত্রে। রেড অ্যালগির ক্ষেত্রে দেখছি ক্লোরোফিল এ, ক্লোরোফিল ডি। ক্লোরোফিল এ হচ্ছে কি? মেন, এ হচ্ছে মেন, ক্লোরোফিল ডি কি? অ্যাক্সেসরি। তাহলে সবার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? একটা করে প্রধান দেখতে পাবো যেটা ক্লোরোফিল এ, আর বাকি বি, সি, ডি, ই সবই হচ্ছে অ্যাক্সেসরি। তেমনি কিছু স্পেশাল টাইপের যেমন ভাউকেরিয়া, ট্রাইবোনিমা এই সমস্ত অ্যালগিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ দেখতে পাচ্ছি, এটা তো মেন। তার অ্যাক্সেসরি পিগমেন্ট হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি? এটা ই হবে, এটা নট সি, এটা ই। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল ই দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মেন জায়গাটা যে উদ্ভিদ গোষ্ঠীর বিভিন্ন উদ্ভিদের মধ্যে, উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে কার ক্ষেত্রে ক্লোরোফিল এ, কার ক্ষেত্রে ক্লোরোফিল বি, কার ক্ষেত্রে সি, ডি, ই এর ডিস্ট্রিবিউশন রয়েছে, এই সমস্ত আমরা দেখলাম। এর মধ্যে যদি দেখি যে হায়ার প্ল্যান্ট ইন রেসপেক্ট অফ ফটোসিনথেটিক পিগমেন্ট প্রেজেন্ট অল কন্টেন্স ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। সবাই হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি থাকবে। আমরা কোথা থেকে শুরু করছি? গ্রিন অ্যালগি থেকেই শুরু করছি, যেখান থেকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি আমরা দেখতে পাচ্ছি। ক্লোরোফিল এ প্রেজেন্ট ইন অল ফটোসিনথেটিক প্ল্যান্ট। প্রিন্সিপাল পিগমেন্ট মানে কি? প্রধান
পিগমেন্ট হিসেবে ক্লোরোফিল এ কে আমরা গণ্য করছি, বাকিগুলো হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট, বাকিগুলো সহকারী পিগমেন্ট বা সহকারী রঞ্জক হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই গেল আমাদের ক্লোরোফিলের ডিস্ট্রিবিউশন, যে কাদের ক্ষেত্রে আমরা ক্লোরোফিল মানে কি হিসেবে দেখতে পাবো। এবার যদি দেখি আমরা এই জায়গাটা, ছবিটা অনেক রকম ভাবে বেশি ঘিজিবিজি মনে হচ্ছে, কিন্তু আমরা সিম্পল ভাবে দেখব, সবকিছু আমাদের দেখার দরকার নেই। তাহলে এই জায়গাটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্টিড। ফটোসিনথেসিস কোথায় হবে? ক্লোরোপ্লাস্টিডের মধ্যে হবে। আমরা পাতাকে আর কনসিডার করছি না। সবুজ পাতার কোথায় হবে? মেসোফিল কলার। মেসোফিল কলার মধ্যে যে সেলগুলো আছে, কোষগুলো রয়েছে, তার মধ্যে ক্লোরোপ্লাস্টিড রয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি হচ্ছে? ফটোসিনথেসিস হবে। এই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই রকম গ্রানা দেখতে পাচ্ছি। গ্রানা এবং এগুলো হচ্ছে সব কি ল্যামিলা, তাহলে স্ট্রোমা ল্যামিলা বলে এগুলোকে। তাহলে এই গ্রানার মধ্যে কি হবে? ফটোসিনথেসিস হবে। শুধুমাত্র কি গ্রানার মধ্যে হবে? স্ট্রোমাতে কি হবে না? হবে। তাহলে গ্রানার মধ্যে আমরা কি দেখতে পাবো? লাইট রিয়াকশন। স্ট্রোমার মধ্যে আবার কি দেখতে পাবো? ডার্ক রিয়াকশন। তাহলে প্রথম যে ধাপ ফটোসিনথেসিসের, সেটা শুরু হবে কোথায়? সেটা শুরু হবে গ্রানাতে। ঠিক আছে, এই যে সবুজ আমরা চাকতির মতো যে অংশগুলো দেখছি, গ্রানা তৈরি করেছিল। এর আগেও আমরা ক্লোরোপ্লাস্টিডের স্ট্রাকচার দেখেছি সেই জায়গাটায়। এবার আমরা এই জিনিসটাকে যদি দেখি, তাহলে কি দেখব? এই যে সানলাইট, আমরা এই সমস্ত গ্লুকোজ, তারপরে NADH, অক্সিজেন, ATP, এই সমস্ত কিছুতে আমরা যাচ্ছি না, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে এই যে সানলাইট আসছে, এই সানলাইটটা এসে প্রথমেই কি করছে? এই যে আমরা এটাকে কি বলছি? গ্রানা বলছি। তাহলে এই যে গ্রানা, এই গ্রানার মধ্যেই কি হচ্ছে? লাইটটা এসে স্ট্রাইক করছে, এর মধ্যে লাইটটা এসে স্ট্রাইক করছে। তাহলে এর যদি একটা চাকতিকে আমরা দেখি, তাহলে এইরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই চাকতির মধ্যে এই যে চাকতিটা দেখতে পাচ্ছি, এটার নাম কি দিয়েছিলাম আমরা? থাইলাকয়েড বলেছিলাম। এই থাইলাকয়েডের মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল এ রয়েছে। ক্লোরোফিল এ মানে সব মানে শুধু ফাঙ্গি বাদ দিয়ে সবার ক্ষেত্রে ক্লোরোফিল আমরা দেখতে পাবো। প্লান্টদের ক্ষেত্রে ক্লোরোফিল বি, গ্রিন অ্যালগি থেকে শুরু করে হায়ার প্ল্যান্ট অবধি ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি আমরা এটা জানি। ক্লোরোফিল সি, তাহলে কারো ক্ষেত্রে ক্লোরোফিল এ আর শুধু সি থাকবে, কারো ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল ডি শুধু থাকবে, আমরা দেখলাম এর আগে। কারো ক্ষেত্রে ক্লোরোফিল এ আর ক্লোরোফিল ই থাকবে শুধু। যাই থাকুক, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি থাকুক, ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি থাকুক, যাই থাকুক, ক্লোরোফিল থাকছে। সেই সঙ্গে সঙ্গে মেন যে ক্লোরোফিল এবং তার সঙ্গে যে অ্যাক্সেসরি ক্লোরোফিল প্লাস ক্যারোটিনয়েড এবং ফটোসিনথেটিক এনজাইম, এই সমস্ত কিছু রয়েছে কোথায়? এখানে রয়েছে। কোথায়? থাইলাকয়েডের মধ্যে। তাহলে থাইলাকয়েডের মধ্যে সমস্ত কিছু, ক্লোরোফিল হোক, ফটোসিনথেটিক এনজাইম হোক, ঠিক আছে, অ্যাক্সেসরি পিগমেন্ট হোক, সব কিছু রয়েছে কোথায়? এই থাইলাকয়েডের মধ্যে। এই সমস্ত কিছু নিয়ে ক্লোরোফিল, ক্যারোটিনয়েডস এবং ফটোসিনথেটিক এনজাইম সবকে একত্রে আমরা বলছি কোয়ান্টোজোম। সবকিছুকে বলছি কি? কোয়ান্টোজোম। এই কোয়ান্টোজোমটা কি? এটা হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট। তাহলে ফটোসিনথেটিক ইউনিট কেন বলছি? কারণ এখানে ফটোসিনথেসিস হচ্ছে, কারণ লাইট রিয়াকশনটা শুরু হচ্ছে এখানে, ডার্ক রিয়াকশন স্ট্রোমাতে। স্বাভাবিকভাবেই প্রথম ফটোসিনথেসিসটা শুরু হচ্ছে কোথায়? থাইলাকয়েডের মধ্যে। এই থাইলাকয়েডের মধ্যে সমস্ত কিছু মজুদ রয়েছে যেগুলো ফটোসিনথেসিসের জন্য প্রাথমিকভাবে দরকার। ক্লোরোফিল এ মানে সমস্ত ধরনের ক্লোরোফিল, সেই সঙ্গে সঙ্গে ক্যারোটিনয়েডস এবং ফটোসিনথেটিক এনজাইম, এদেরকে একত্রে, মানে এটা যদি একটা থালা হয়, থালার মধ্যে আমি রেখে দিয়েছি মিষ্টি, রেখে দিয়েছি সিঙ্গাড়া, রেখে দিয়েছি কিছু ফলমূল, রেখে দিয়েছি, ওই পুরো থালাটাকে বলা হচ্ছে কোয়ান্টোজোম। তাহলে ওখানে আমি ফলের পরিবর্তে, মিষ্টির পরিবর্তে কি দেখতে পাবো? ক্লোরোফিল দেখতে পাবো, ক্যারোটিনয়েডস দেখতে পাবো এবং ফটোসিনথেটিক এনজাইম দেখতে পাবো। এই পুরো সমস্ত জিনিসটাকে একসঙ্গে বলা হচ্ছে কোয়ান্টোজোম, যেটা ফটোসিনথেটিক ইউনিট হিসেবে কাজ করছে। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব পরের ধাপ, LHC। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা পরপর আস্তে আস্তে ফটোসিনথেসিসের দিকে এগোচ্ছি। তাহলে LHC এর যদি আমরা পুরো কথাটা দেখি, তাহলে কি দেখব? লাইট হারভেস্টিং কমপ্লেক্স। লাইট হারভেস্টিং কমপ্লেক্স। তাহলে লাইট হারভেস্ট করা মানে হচ্ছে কোনো কিছুকে কি করা? ধরা। ধান কাটি আমরা জমি থেকে, সে জিনিসটাকেও বলছে হারভেস্ট করা। যদি বেগুন তুলি, সেই জিনিসটাকেও বলে হারভেস্ট করা। তাহলে কোনো একটা জিনিসকে আমরা কি করছি? কোনো একটা জায়গায় ধরে রাখছি বা তুলছি বা স্টোর করছি, হোয়াটএভার।
তাহলে লাইটকে আমরা কি করছি, হারভেস্ট করছি। তাহলে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, তাহলে এই লাইট হারভেস্টিং কমপ্লেক্স কাদের ক্ষেত্রে, হায়ার প্ল্যান্টসদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে আমরা দেখবো, হায়ার প্ল্যান্টসদের ক্ষেত্রে। তাহলে হায়ার প্ল্যান্টসদের ক্ষেত্রে আমরা কি দেখছি, লাইট হারভেস্টিং কমপ্লেক্সটা কিভাবে তৈরি হচ্ছে। তাহলে প্রথমে এই যে সানলাইট থেকে যে রশ্মিটা আসছে বা রেডিয়েশনটা আসছে, সেই সানলাইট গুলো আসলে অনেকগুলো ফোটনের সমষ্টি। তাহলে ফোটনগুলো কি, এক একটা কণা। তাহলে সূর্যালোক যেটা, সেগুলো অনেকগুলো ফোটন কণার সমষ্টি, ঠিক আছে। তাহলে এই ফোটন কণাগুলো হয় মানে প্রচুর হাই এনার্জি সম্পন্ন। তাহলে এখানে প্রচুর এনার্জি রয়েছে। এবার এই যে ফোটন কণাগুলো বা সানলাইটটা ডিরেক্ট যদি আমার ক্লোরোফিল এতে এসে লাগে, সেখানে কি ঘটনাটা ঘটবে, যে এই ক্লোরোফিলের যে স্ট্রাকচার হোক বা ক্লোরোফিল এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ডিরেক্ট, কারণ এখান থেকে হাই এনার্জি আসছে। ফলে কি হয়, লাইটটাকে কিভাবে ট্র্যাপ করা হয় বা হারভেস্ট করা হয়, এই যে ফোটন কণাগুলো আছে সেগুলোতে প্রথমে অ্যান্টেনা ক্লোরোফিল হিসেবে বা অ্যান্টেনা পিগমেন্ট হিসেবে কাজ করে ক্যারোটিনয়েডস। প্রথমে কি হচ্ছে, ক্যারোটিনয়েডস কাজ করছে। এই ক্যারোটিনয়েডস কি হিসেবে কাজ করছে, অ্যান্টেনা হিসেবে। তাহলে অ্যান্টেনা হিসেবে কাজ করছে যখন, তাহলে হাই রেডিয়েট মানে হাই এনার্জি সম্পন্ন যে লাইট গুলো আছে সেগুলোকে কি করছে, ও কিছুটা অ্যাবজর্ব করছে। পরবর্তীতে সেই এনার্জিটা কি হচ্ছে, আরেকটু দুর্বল হলো। এবার আসছে কে, ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল বি কি হিসেবে কাজ করছে, এও অ্যান্টেনা ক্লোরোফিল হিসেবে কাজ করছে। তাহলে এই যে ক্যারোটিনয়েড, প্রথমে ক্যারোটিনয়েড কাজ করছে, তারপরে ক্লোরোফিল বি অ্যান্টেনা ক্লোরোফিল হিসেবে কাজ করছে। তার মানে এরা ধাপে ধাপে কি করছে, ধাপে ধাপে লাইট এনার্জির যে ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটিটাকে কি করছে, এরা কমাচ্ছে। তাহলে প্রথমে এসে ধাক্কা খেলো ক্যারোটিনয়েডে, তারপরে কোথায়, ক্লোরোফিল বি তে, তারপরে আবার কি হচ্ছে, ক্লোরোফিল বি, আবারও কি হচ্ছে, ক্লোরোফিল বি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা জাস্ট এখানে একটা ছবি দিয়ে আমরা দেখতে চাই, তাহলে এখানে রয়েছে কি, ক্লোরোফিল এ, আর তাকে ঘিরে কি রয়েছে, তাকে ঘিরে রয়েছে ক্লোরোফিল বি। তাহলে ক্লোরোফিল বি আমরা কি দেখছি, একটা হচ্ছে অ্যান্টেনা ক্লোরোফিল বি হিসেবে কাজ করছে, আর একটা কি হিসেবে কাজ করছে, আর একটা কাজ করছে কি, কোর ক্লোরোফিল হিসেবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আর একটা কোর ক্লোরোফিল হিসেবে কাজ করছে। তাহলে বাইরেরটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো অ্যান্টেনা ক্লোরোফিল, এ সব থেকে বাইরে আছে। তারপরে কি দেখবো, এটা কোর, তারপরে কি হচ্ছে, ক্লোরোফিল এ। তাহলে প্রথমে লাইটটা আসছে অ্যান্টেনাতে ধাক্কা খাচ্ছে, তারপরে কোর, তারপরে যাচ্ছে ক্লোরোফিল এতে। এই ক্লোরোফিলটাকে বলা হচ্ছে রিয়াকশন সেন্টার। এখানেই হচ্ছে মেন ফটোসিনথেসিস হয়। বাকি ক্লোরোফিল আমরা আগেই বলেছি যে এদেরকে অ্যাক্সেসরি পিগমেন্ট বলবে, অ্যাক্সেসরি ক্লোরোফিল বলছে, কারণ কি, এরা এই যে রিয়াকশন সেন্টার বা ক্লোরোফিল এর সহকারী হিসেবে কাজ হচ্ছে। সহকারীর কাজটা কি, এই যে হাই এনার্জির বা হাই ওয়েভলেন্থের যে লাইটটা আসছে, সেই লাইটটাকে কি করা, কম্প্যাক্ট করা বা ইন্টেন্সিটিটাকে আস্তে আস্তে কমিয়ে দিয়ে যে স্পেসিফিক ওয়েভলেন্থের লাইট ক্লোরোফিল এ কে সাপ্লাই করতে হবে, সেই লাইটটা কি হচ্ছে, আলটিমেট রিয়াকশন সেন্টার বা ক্লোরোফিল এতে পৌঁছাচ্ছে। ফাইনালি কি হচ্ছে, রিয়াকশন শুরু হচ্ছে। তাহলে রিয়াকশনটা হচ্ছে কোথায়, ক্লোরোফিল এতে, ঠিক আছে। এখান থেকেই আমাদের শুরু হচ্ছে কি, ফটোসিনথেসিসের পদযাত্রা। তাহলে এই জিনিসটা পুরোপুরি একসঙ্গে বলা হচ্ছে এটাকে কি, লাইট হারভেস্টিং কমপ্লেক্স। কারণ কি, আমাদের সালোক সংশ্লেষের জন্য প্রথমেই বলেছিলাম যে লাইটের প্রয়োজন। সেই লাইটটা সূর্যালোক থেকে হাই এনার্জি হাই ওয়েভলেন্থের লাইট আসছে, সেই ওয়েভলেন্থের লাইট যদি ডিরেক্ট ক্লোরোফিল এতে পড়ে, ক্লোরোফিল এ নষ্ট হয়ে যাবে। সেই জন্য সহকারী ক্লোরোফিল বি অ্যান্টেনা ক্লোরোফিল এবং কোর ক্লোরোফিল হিসেবে কাজ করছে, সেই সঙ্গে সঙ্গে কাজ করছে কি, ক্যারোটিনয়েড। তাহলে এরা কি করছে, ইন্টেন্সিটিটাকে কমিয়ে রিয়াকশন সেন্টারে পৌঁছাচ্ছে। ফাইনালি কি হচ্ছে, রিয়াকশনটা শুরু হচ্ছে। তাহলে এবার শুরু হয়ে গেল কি, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব যে ফটোসিনথেসিসের রিয়াকশন সেন্টারে বা ক্লোরোফিল এতে কিভাবে ফটোসিনথেসিসটা আলটিমেটলি হচ্ছে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। এখানে আমরা কি দেখেছি, যে দুটো দশা ফটোসিনথেসিসের, একটা হচ্ছে PS1 আর PS2। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে সানলাইট বা সোলার এনার্জিকে ইউজ করে সেটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, এবং ফটোসিস্টেম 1 কি, ফটোসিস্টেম 2 কি, এই সমস্ত নিয়ে পরের ক্লাসে আলোচনা করা হবে। সালোক সংশ্লেষের
আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো ধরনের কোয়ারিজ থাকে বা জিজ্ঞাসা থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কারণ তোমাদের ফিডব্যাক বা তোমাদের লাইক, কমেন্ট এই সমস্ত কিছু আমাদেরকে এটাই দেয়, রিভিউ দেয়, একটা ফিডব্যাক দেয় যে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগছে, আমাদের কতটা আরো প্রগ্রেস করা দরকার, কিরকম আরো ভিডিও তোমরা চাইছো, এই সমস্ত কিছু তোমরা কমেন্ট সেকশনে জানাও। তোমাদের জন্য আরো নতুন নতুন চ্যাপ্টারের নতুন নতুন ক্লাস আরো আসতে চলেছে। আজকের মতো ক্লাস এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।